দুটো বিষয় নিয়ে বলার জন্য ভিডিও। প্রথমত হচ্ছে যে এসআইআর নিয়ে একটা বিতর্ক, সেটা হচ্ছে বিএলওদের উপর ভয়ঙ্কর কাজের চাপ। হ্যাঁ, সত্যিকারের ভয়ঙ্কর কাজের চাপ। যারাই বিএলওর কাজ করছেন তারাই একমাত্র বুঝবেন যে এটা খুবই অপরিকল্পিত কাজ হচ্ছে। এটা রাজনৈতিক দলগুলোও জানে, এবং রাজনৈতিক কর্মী যারা, আমরা যারা রাজনৈতিক সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের, তারাও সক্রিয় সমর্থক যারা, তারাও আমরা জানি যে অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মিডিয়া, আজকের যে মিডিয়া, যে বেসরকারি মিডিয়া, তারা সবসময় একটা পক্ষ অবলম্বন করছে। নিরপেক্ষতার ছদ্মবেশে তারা শাসকের পক্ষ অবলম্বন করছে। তারা অনেকটা ভান দেখাচ্ছে যে বিএলওদের পক্ষে আছি। তারা দেখাচ্ছে যে এসআইআরটা অত্যন্ত জরুরি ছিল। এই ঢাক ঢোল পিটিয়ে এসআইআরটা জরুরি আদৌ ছিল কিনা, এবং এটাকে দীর্ঘ সময় নিয়ে করা যেত কিনা, এটা একটা বিষয়। এবং অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়ার ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকেও বিএলওদের মানসিক বিপর্যয়ের খবরাখবর আসছে। মৃত্যু ঘটেছে, মৃত্যুগুলো দুঃখজনক। তা এটা একটা পরিকল্পিত সন্ত্রাস রাষ্ট্র চাপিয়ে দিয়েছে এসআইআরের নামে। মূল লক্ষ্যটা হচ্ছে যে, রাষ্ট্রের ক্ষেত্রে মূল লক্ষ্যটা হচ্ছে যতটা না সঠিক ভোটার নির্বাচন করা, তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সুযোগে, এই ডামাডোলের সুযোগে রাষ্ট্রের ক্ষমতায় যে যারা রয়েছে, যারা এই দেশের এই কর্পোরেট শক্তির গ্রামীণ যোদ্ধার, জমিদার, সামন্তবাদী টিকে থাকা সামন্তবাদের যারা ভৃত্য বা তাদের সেবা দাসকারী যে শক্তি, তারা এই সুযোগটা করে দিচ্ছে যে জনগণ এইটা নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। তার আড়ালে তারা এই রাষ্ট্রটাকে লুট করার সুযোগ কর্পোরেটদের করে দেবে। ইতিমধ্যে সমকোট, 4টে সমকোট ঘোষণা করে দিচ্ছে, যে সমকোটগুলো নিয়ে ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ইতিমধ্যে সিড বীজ কর্পোরেটদের হাতে, কর্পোরেট শক্তির হাতে আমাদের যে বীজ উৎপাদন এবং বন্টন, তার পূর্ণ দায়িত্ব তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরও অনেক কিছু আসবে, ইউজিসিকে তুলে দেওয়া হবে। সেক্ষেত্রে আবার নতুন একটা কাঠামো রচনা করা হবে, সংস্থা রচনা তৈরি হবে। সেগুলো আসছে। যা কিছু আসছে, কোনো কিছুই আমাদের দেশের সাধারণ মানুষের স্বার্থবাহী নয়, এ কথা বলা যায় পরিষ্কার। এই সরকারের ভূমিকা থেকে পরিষ্কার। একমাত্র এই সরকারের ক্ষেত্রে জমি বিলটাকে আটকে দেওয়া গিয়েছিল। উত্তর পশ্চিম ভারতের কৃষক আন্দোলনের ফলে মূলত একের পর এক এরা জনস্বার্থ বিরোধী পদক্ষেপ নিয়ে চলেছে, এবং এরা মনে করছে এই সময়কার এই শাসক দলের যে সাফল্য, নির্বাচনী সাফল্য, তার উপর দাঁড়িয়ে এরা মনে করছে যে নির্বিচারে ভারতের বুকে এই ধরনের এই কর্পোরেটের স্বার্থবাহী যে নীতিগুলোকে ওরা রূপায়ণ করতে সক্ষম হবে। আর একটা বিষয় আছে যে বর্তমান যে বিজেপি, তারা আরএসএসের রাজনৈতিক যে সংগঠন, এবং আরএসএসের যে লক্ষ্য ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র গড়ে তোলা, সেটা সফল করবে। আসলে ভবিষ্যতের ক্ষেত্রে এর কোনো কিছুই সফল হবে না। এই শক্তিকেও একসময় পরাস্ত হতে হবে জনগণের শক্তির কাছে। ভারতবর্ষে তো হিন্দু রাষ্ট্র কখনোই হবে না। এরা যে পশ্চাৎপদ ধারণা পোষণ করে, তা আধুনিক সময়ের সঙ্গে কখনোই সঙ্গতিপূর্ণ নয়, সুতরাং সেটাও ব্যর্থ হবে। এগুলো সবই কালের গর্ভে রয়েছে, কিন্তু ব্যর্থ হবে।
এদের পরাজয় ঘটবে। উম, ভবিষ্যতে ভবিষ্যতে পরাজয়টা ঘটবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে মিডিয়া। এক্ষুনি এখন টিভি চ্যানেল চলছে, হাজার হাজার অনুপ্রবেশকারী নাকি বাংলাদেশে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে তো এসআইআর চলছে, অনুপ্রবেশকারী মিডিয়ায় গল্পটা ছেড়েছে। কলকাতা বিশেষ করে শহরাঞ্চলে নিয়ে এই গল্পটা বেশি। তার কারণ হচ্ছে শহরাঞ্চলে থেকে প্রচুর মানুষ এসআইআর হওয়ার কারণে গ্রামাঞ্চলে ফিরে এসেছে। তার কাগজপত্র জমা দিতে হবে, নাহলে তার ভোটাধিকার থাকবে না, ভবিষ্যতে তার নাগরিকত্ব থাকবে না। এই কারণে নিশ্চিতভাবে প্রচুর মানুষ গ্রামাঞ্চলে ফিরে গেছে এবং অনেক মানুষকে ভয় দেখানো হয়েছে। একটা বিষয় কিছুতেই লোকজনকে, মিডিয়া যেভাবে গেলাচ্ছে মানুষজনকে, যে হাজার হাজার লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে, অনুপ্রবেশকারীরা বাংলাদেশ চলে যাচ্ছে, মানুষকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। মানে মানুষ বুঝতে পারছে না, গোলমাল হয়ে যাচ্ছে যে ভারতের সীমান্ত থেকে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত পেরিয়ে এটা টপকে যাওয়া যায় না। এটা গড়িয়া থেকে ওই কী বলে সোনারপুর যাওয়া নয়, বা আমাদের এখানে শ্যামপুর মোড় থেকে গোবিন্দপুরে ঢুকে পড়া নয়। এখানে একটা সুরক্ষিত সীমান্ত ব্যবস্থা রয়েছে, সেখানে বিএসএফ রয়েছে, ভারতীয় গোয়েন্দা ব্যবস্থা রয়েছে। বেআইনি যে অনুপ্রবেশকারী, যদি প্রবেশের সময় সে অ্যারেস্ট নাও হয়ে থাকে, এই সময় যখন সে ভিসা নেই তার, সেই অবস্থাতে সে যখন সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে, তাকে আটকানোর দায়িত্ব, বেআইনি অনুপ্রবেশের কারণে তাকে গ্রেপ্তার করার দায়িত্ব ভারতের ওই সীমান্ত রক্ষী বাহিনীর। এই বিষয়টা স্বরাষ্ট্র দপ্তরের দেখার কথা, এবং স্বরাষ্ট্র দপ্তরেরও তথ্য আছে এর মধ্যে। স্বরাষ্ট্র দপ্তর তার একটা সীমান্তের তথ্য দিয়ে জানিয়েছে যে পশ্চিমবাংলায় গোলমালের জেরে যারা কাগজপত্র নিয়েই পশ্চিমবঙ্গে এসেছিলেন, তাদের অনেকে ফিরে যাচ্ছেন, কারণ এখানে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে বসবাস করে। বিশেষ করে মুসলিমদের ওপর তো আক্রমণ চলছেই। যেভাবে আমরা তো ছোটোবেলায় দেখিনি, বিগত শতাব্দীতেও আমরা দেখিনি যে মানুষের ধর্মের কারণে এতখানি ঘৃণা জন্মাতে পারে। আমাদের ছোটোবেলায় বরঞ্চ আমরা দেখেছিলাম মানুষ ক্রমশ জাত পাত ধর্মের ঊর্ধ্বে উঠছিল। গ্রামাঞ্চলে বিস্তীর্ণ জায়গায় তপশিলি জাতিরা ছিল, সাধারণ বর্ণের মানুষজন ছিলেন, তাদের মধ্যে বাঁধার প্রাচীর ছিল। বামপন্থী আন্দোলন সেই বাঁধার প্রাচীরটা ভেঙেছিল, জাতপাত ব্যবস্থা ভেঙেছিল, এবং ইদানিংকালে তো গ্রামাঞ্চলে এটা খুব স্বাভাবিক হয়ে গেছে। আমাদের এখানে তো হয়েছে যে শিডিউল কাস্ট তপশিলি জাতিভুক্তর সঙ্গে খুব স্বাভাবিকভাবে, এমনকি ঘটক দিয়ে যেটাকে বলা হয়, দেখাশোনা করে বৈবাহিক সম্পর্ক তৈরি হচ্ছে সাধারণ কাস্টের মানুষের। খুব সাধারণ ঘটনা দাঁড়িয়েছে। ধর্মের ক্ষেত্রে কিছুটা তো হাজার হাজার বছরের ধর্মের বাধা প্রাচীর আছে, তবু ধর্মের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এ ধর্মের মানুষ ওই ধর্মের মানুষকে বিয়ে করছে, বৈবাহিক সম্পর্ক তৈরি হচ্ছে। প্রথম কিছুদিন মন কষাকষি থাকছে, দেখাশোনা বন্ধ থাকছে, পরে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাচ্ছে গ্রামের মধ্যে। কিন্তু কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে এই পরিবেশটাকে নষ্ট করার ধান্দা করছে। সব কিছুর মূলেই রয়েছে সেটা যে রাষ্ট্র যারা দখল করেছে, যারা প্রচুর টাকা পয়সা দিয়ে একটা রাজনৈতিক দলকে এই মুহূর্তে সামনে নিয়ে এসেছে, তাদের তহবিলকে ভরে দিয়েছে টাকা পয়সায়। তারা যাতে রাষ্ট্রের ক্ষমতায় থাকে, দিল্লিতে তারা যাতে থাকে, তার জন্য প্রতিনিয়ত তারা টাকা পয়সা খরচ করছে, এবং তার বিনিময়ে তারা দেশের জল জঙ্গল জমি দখল করছে, ভারতবর্ষের আকাশ দখল করছে, ভারতবর্ষের তারা এই যে পরিবহন ব্যবস্থা, সেটাতে তারা থাবা বসাচ্ছে, খনি তারা দখল করেছে, সস্তায় জলের দরে কিনে নিচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থাতেও নতুন সব আইন আনতে চলেছে বিজেপি, যে পারমাণবিক ক্ষেত্র, শক্তি উৎপাদন কেন্দ্র, সেটাও বেসরকারি হাতে দিয়ে দেওয়া হবে। গোটা বাজারটাই, আমাদের ভোগ্যপণ্যের বাজারটা তো আজকে কর্পোরেটের হাতে চলে গেছে। আমরা ফরচুনের আটা খাই, টাটার আটা খাই, এ সমস্ত ব্যাপার ট্যাপার আছে। ফরচুনের
ফরচুন কোম্পানি আদানিদের ভোজ্য তেলের ক্ষেত্রে তার একচেটিয়া কারবার, এসব ঘটেছে। এইগুলো যাতে আরও ব্যাপকভাবে হয়, আরও ব্যাপকভাবে তারা এই কর্পোরেট শক্তি সমস্ত ক্ষেত্রে যাতে থাবা বসাতে পারে, তার সুযোগ করে দিচ্ছে বিজেপি। এবং সেই জন্য মানুষের মধ্যে একটা গণ্ডগোল লাগিয়ে রাখা, মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে রাখা, তার জন্য যে অস্থিরতা তৈরি করা, তার সব কিছুই চলছে এই হিন্দু মুসলিম বিষয়টাকে সামনে এনে, এই এসআইআর ইত্যাদিকে সামনে রেখে। এটা একটা বিষয় আজকে বলার জন্য ছিল। এই জন্য আশা, অনেকেই এই বিষয়ে লেখালেখি করছেন, পজিটিভ দিকটা অনেকে লিখছেন, আর একটা তো অংশ থাকবেই, এটা নিয়ে অনেকের উদ্বেগ তৈরি হচ্ছে যে একটা অংশের মানুষ এত এত ঘৃণা ছড়াচ্ছে, এত খারাপ মন্তব্য করছে, এত হৃদয়হীন। আসলে সমাজে আবার কেউ বলছেন যে ফ্যাসিজম তো বিগত শতাব্দীর 4-এর দশকে তৈরি হয়েছে, কিন্তু তারও আগে যদি পিছিয়ে যান, আমরা বামপন্থীরা বলি, কমিউনিস্টরা বলি, প্যারি কমিউনের কথা বলি, আমরা দেখেছি তো প্যারি কমিউনে পরাজিত কমিউনারদের যখন বন্দি করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সৈন্যরা, তখন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অভিজাতরা তাদের দিকে থুতু ছুঁড়ছে, জুতো ছুঁড়ছে। ঘৃণা। কমিউনার কারা ছিল? তারা পাড়ির শ্রমিক শ্রেণী, তারা কমিউনার ছিল, ছাত্র যুবরা ছিল। তো এই ঘটনাটা অতীতেও ঘটেছে, বারবার ইতিহাসে এই ধরনের একটা ট্র্যাজিক ঘটনা ঘটেছে, ভারতবর্ষের সেই ট্র্যাজিক ঘটনাটা ঘটছে। কিন্তু এটা আমরা বলি যে এতে মুমূর্ষু পুঁজিবাদ প্রচণ্ড শক্তিশালী এই মুহূর্তে, কিন্তু মুমূর্ষু পুঁজিবাদ সংকটে পড়েছে, নিশ্চিতভাবে সংকটে পড়েছে। ভারতবর্ষের পুঁজিবাদ তো এর বাইরে নেই। যতই তারা বাজার দখল করার চেষ্টা করুক, যতই তারা যা কিছু করার চেষ্টা করুক, সারা বিশ্বের যে সংকট, সেই সংকটের বাইরে তো ভারতবর্ষের পুঁজিপতিরা নেই। সুতরাং তাদের জনগণের ওপর একচ্ছত্র ক্ষমতা চাই, কিন্তু এটা তো সম্ভব না। কোনো যুক্তিতেই কি এটা সম্ভব? আজকের দিনের জন্য সম্ভব, এই 2025-এর জন্য সম্ভব, 2026-এও হয়তো তো তারা এই ক্ষমতাটা ধরে রাখবে, 2027-এও ক্ষমতা ধরে রাখবে, কিন্তু এটা কি সম্ভব? ইতিহাস কি তাই বলে? ইতিহাসের শিক্ষা তো তা না। সুতরাং আমাদের প্রগতিশীল মানুষজন যারা এটা নিয়ে লেখালেখি করছেন, ভাবছেন, তাদের লেখার মধ্যে হতাশা, তাদের লেখার মধ্যে আক্রমণের ধার, অনেকে খুব ভালো লিখছেন, তাদের লেখার মধ্যে হতাশার ছাপেচ্ছে, আক্রমণটা আরও শাণিত হোক, এটাই আমার বলা। এই সমস্ত কিছুর বিরুদ্ধে আক্রমণটা আরও শাণিত হোক, আরও ধারালো হোক। উদ্বেগ আমাদের যারা এই লেখালেখি করছেন, যারা এই বলছেন, আমি তো তেমন লিখতে পারি না, আমি খুব কম লিখি, কিন্তু অনেক বন্ধুরা আমার লিখছেন, তাদের যে উদ্বেগ, তাদের যে সমাজ বর্তমান অবস্থা নিয়ে যে হতাশাটা, আমার অনুরোধ থাকবে যে তাদের হতাশাটা তারা কম রাখুন, উদ্বেগটা কম রাখুন। কারণ উদ্বেগ আপনি যাকে জানাচ্ছেন, আপনার শ্রেণীকে জানাচ্ছেন, সেই প্রান্তিক শ্রেণী যারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, প্রতারিত হচ্ছে, তাদের কাছে এই আমরা যে আমরা যে অংশের প্রতিনিধিত্বকারী জনগণ, আমাদের বক্তব্য, আমাদের লেখালেখি তাদের কাছে পৌঁছচ্ছে না। পৌঁছবে হয়তো আরও দেরিতে পৌঁছবে, আজকে এই মুহূর্তে পৌঁছচ্ছে না, হয়তো আগামীকাল পৌঁছবে। এই আগামীকাল যখন তার কাছে পৌঁছবে, তখন তার কাছে আপনার উদ্বেগটা না যায়, আপনার হতাশাটা না প্রকাশ পায়। এটা লক্ষ্য রাখা উচিত, আমার বন্ধুদের সকলেরই এটা লক্ষ্য রাখা উচিত। তীব্র আক্রমণ হোক, আক্রমণ একটা সাংঘাতিক পর্যায়ে যাক, আপনাদের লেখায়, আপনাদের বলায়, সব কিছুতে, আপনাদের সমস্ত রকম সৃষ্টিতে, যারা যা করছেন, যে মিডিয়ায় কাজ, যে ধরনের মিডিয়াম নিয়ে কাজ করছেন, ছবি লিখছেন, কবিতা লিখছেন, গল্প লিখছেন, প্রবন্ধ লিখছেন, ফেসবুকে লিখছেন, ব্লগে লিখছেন, সেমিনারে বলছেন, সেখানে উদ্বেগটা, হতাশাটা আরও কমে আসুক, আক্রমণ হোক, সর্বাত্মক আক্রমণ হোক। এই আক্রমণের আওয়াজটা যে শ্রেণীর জন্য ভাবনা, যে শ্রেণীর জন্য, সেই যে 50 কোটি আমাদের সংগঠিত অসংগঠিত শ্রমিক মজুর বাহিনী, যার অংশও আমরা,
তাদের জন্য যে ভাবনাটা, সেই ভাবনাটা শাসকের বিরুদ্ধে তীব্র আক্রমণ হয়ে প্রকাশ পায়। এটাই বলার জন্য, এটাই বলা। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে উম, খুব বিতর্ক হচ্ছে। আমি কয়েকটা লেখা লিখেছি। এই যে আহ, এই সুকমা, দান্তেওয়াড়া আর বস্তার, এখানে পরপর দেখা গেল সিপিআইএমএল মাওয়িস্টদের মাওয়িস্টদের বিরুদ্ধে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে 31শে মার্চ 2026-এর মধ্যে মাওবাদ নির্মূল করবেন। সামরিক অভিযান চলছে। তা ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিগুলো এই ধরনের আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কারণ এই সিপিআই মাওবাদীদের তরফ থেকে এই বছরের প্রথম দিকেই, ওই এপ্রিল মাস করে, মার্চ এপ্রিল করে তাদের পক্ষ থেকে শান্তির বার্তা এসেছিল, কিন্তু তারপরও ধারাবাহিকভাবে আক্রমণ চলছে। এবং আরেকটা বড় বৈশিষ্ট্যপূর্ণ ব্যাপার হলো যে ওই আদিবাসীদের মধ্যে যারা একসময় মাওবাদীদের দলে ছিলেন, প্রশিক্ষিত মাওবাদী এবং আদিবাসী যুবক যুবতীরা, যারা ওই অঞ্চলের ভৌগোলিক অবস্থান সম্পর্কে যাদের সম্যক ধারণা রয়েছে, যারা ওখানে যুদ্ধ করতে সক্ষম, তাদেরই কিন্তু ওই ডিআরজি বলে যে বাহিনী বা আধা সামরিক বাহিনী, যে পুলিশ বাহিনী, তাদেরকে রিক্রুট করা হয়েছে এবং আক্রমণ করা হচ্ছে। এটা নিয়ে একটা বিষয় হলো যে বাসব রাজু, সিপিআই মাওবাদীদের জেনারেল সেক্রেটারি, বাসব রাজুর মৃত্যুর পর সমস্ত কমিউনিস্ট পার্টি এই ফেক এনকাউন্টারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এবং এটাই কমিউনিস্ট পার্টিগুলোর বক্তব্য ছিল যে সরকার ওদের সঙ্গে শান্তি আলোচনায় বসুক। কারণ অনেক পত্রকার, মানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউটিউবাররা মাওবাদীদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছেন। তারাও জানিয়েছে বারবার যে আমরা শান্তি আলোচনায় বসতে চাই। এই আমাদের যে সশস্ত্র সংগ্রাম, আমরাও অবস্থান চাই। বর্তমান পরিস্থিতি সে উপযোগী নয়, কিন্তু তারপরও নির্মম আক্রমণটা চলছে। কেন চলছে? এটা তো দীর্ঘদিনের এই পশ্চিমবঙ্গে গত 70-60-এর দশকের নকশালবাড়িতে যে যে সশস্ত্র সংগ্রামের সূচনা। সশস্ত্র সংগ্রাম তো তখনই গড়ে ওঠে যখন নিপীড়িত জনগণ যখন যা বলছিলাম যে সশস্ত্র সংগ্রাম তো তখনই শুরু হয় যখন জনগণের একটা অংশই তো সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করে। দু ধরনের হতে পারে। একটা প্রতিক্রিয়া শিবিরও সশস্ত্র আক্রমণ করে, আবার জনগণের প্রতিবাদী আন্দোলন। নকশালবাড়ি আন্দোলনটা ছিল জমিদারদের বিরুদ্ধে কৃষক সমাজের অভ্যুত্থান। সেখানে কমিউনিস্ট পার্টির একটা অংশ, ভেঙে যাওয়া অংশ, তারা নেতৃত্ব দিয়েছিল। পরবর্তীকালে এরা নকশালবাদ বা মাওয়িস্ট হিসাবে নিজেদের পরিচয় দেয়। অনেক টুকরো টাকরা হওয়ার পরে, অনেক কিছু হওয়ার পরে বর্তমান যে সিপিআই মাওবাদীরা তৈরি হয়েছে। তা একজন এই মার্ক্সবাদী হিসাবে আমি এই মাওবাদী তত্ত্বটা তোকে মানি না, বা মানি না মানে মানা না মানার ব্যাপার নয়, এর অস্তিত্ব স্বীকার করি না। কেন, মাওবাদ বলে তো কোথাও কিছু পাই না। মাওয়ের চিন্তাধারা আছে। চীন তার দেশের পরিস্থিতির সঙ্গে পরিস্থিতিতে তার প্রয়োগ ঘটিয়েছে মায়ের চিন্তাধারা, সেটা আলাদা একটা বিষয়। কিন্তু মাওবাদ, এটা কোনো আমাদের কাছে তো এর কোনো আলাদা আলাদা কোনো বিষয় নয়। এটা মার্ক্সবাদ লেনিনবাদের বাইরে মাওবাদ এমন কোনো বিষয়। মাওয়ের চিন্তাধারা আছে। মাও জেদং মার্ক্সবাদের সৃজনশীল প্রয়োগ ঘটিয়েছিলেন আরও কমরেডদের সঙ্গে যৌথ নেতৃত্ব দিয়ে চীন বিপ্লব সম্পন্ন করেছিলেন। মাও একা নন, যদিও পরবর্তীকালে মাও হয়েছে। কিন্তু আমরা জানি, যারা ইতিহাসের ন্যূনতম ইতিহাসটা পড়েছি, মানে কিছুটা হলেও পরিচিত, আমরা জানি যে মাও সেতুং আমরা বলি, কিন্তু মাও নিজেই বলেছেন মাও অসংখ্য কমরেডের সমষ্টি হচ্ছেন মাও।
চীনের অসংখ্য আত্মত্যাগী বিপ্লবী যারা চীনকে মুক্ত করেছেন, গণপ্রজাতন্ত্রী চীন গঠন করেছেন। মাও তাদেরই মুখপাত্র। মাও নিজেকেও তাদের মুখপাত্র হিসেবেই মনে করতেন। যাই হোক, ভারতবর্ষের যে এই মাওবাদীরা, এদের পথটাকে আমি তো সমর্থন করিই না, কিন্তু এদের আজকে যে রাষ্ট্র যে যখন এই মাওবাদীদের বিরুদ্ধে যে আক্রমণটা তৈরি করেছে, আমরা চাই না যে এইভাবে খুন করা হোক, এইভাবে ফেক এনকাউন্টার করা হোক। কেন চাই না? আমাদের পশ্চিমবঙ্গের আমার এই জঙ্গলমহলের বন্ধুরা খুব আহত হন এই মাওবাদীদের ফেক এনকাউন্টারে মারার বিরুদ্ধে বলতে গেলে। কেন হচ্ছেন না? আমাদের রাজ্যে 2007-এর আগে, এই শতাব্দীর শুরুতে, বিগত শতাব্দীর শেষ দিকে খুব মাওবাদীদের আগের যে সংগঠন, সেই সংগঠন এবং বিশেষ করে পিডব্লিউজি, পিপুলস ওয়ার গ্রুপ, এরা খুব সক্রিয় ছিল এবং এরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের এখানে প্রচুর খুন জখম করেছে, যখন যে শক্তির বিরুদ্ধে পেয়েছে। শুধু এখানে নয়, অন্ধ্রে, ওড়িশাতেও অনেক কমিউনিস্ট কর্মী এদের হাতে নিহত হয়েছে। বিশেষ করে আমি সিপিআইএমের সমর্থক, সিপিআইএমের রাজনৈতিক কর্মী মূলত। তা বামপন্থী আন্দোলনেরও কর্মী আমি। বামপন্থী কমিউনিস্ট পার্টিগুলোর ঐক্যের পক্ষে মানে কর্মসূচিগত ঐক্যের পক্ষে। তা সেই হিসেবে বলি এরা ভুল করেছে, এরা বামপন্থীদের উপর আক্রমণ চালিয়েছে এবং তারপরে প্রত্যাঘাত হয়েছে। কিন্তু আমি সিপিআইএমের কথা বলি, সিপিআইএম বরাবরই এত আক্রান্ত হওয়ার পরেও বারবার আমাদের এক সময়ের পার্টি সেক্রেটারি, পশ্চিমবঙ্গের এক সময় পলিট ব্যুরোর সদস্য অনিল বিশ্বাস বলতেন যে মাওবাদীদের বিরুদ্ধে রাজনৈতিক মতাদর্শগত সংগ্রাম চালানোর কথা বলতেন। বিষয়টা ছিল এটাই যে এরা যে ভুল পথে যাচ্ছেন। একটা শক্তিশালী জনগণের যে শক্তিশালী যে সরবরাহ অংশ, যেটাকে সংগঠিত করে শাসকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায়, সম্ভব। কারণ ভারতবর্ষ তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ভারতবর্ষ, তো এখানে পুঁজিবাদ খুব শক্তিশালী, সামরিক দিক দিয়ে শক্তিশালী, আর্থিক দিক দিয়ে শক্তিশালী। এখানে জনগণের সংসদীয় গণতন্ত্রের প্রতি একটা মোহ আছে। দীর্ঘ লড়াই সংগ্রাম ছাড়া জনগণ, যেহেতু উপনিবেশের শাসন ছিল এখানে এবং জাতীয় গণতান্ত্রিক বিপ্লব এখানে, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব এখানে সম্পন্ন হয়নি, এখানে সামন্ততন্ত্রের অবশেষ রয়ে গিয়েছে। সুতরাং জনগণকে মোহমুক্ত করতে হলে একটা লড়াই সংগ্রাম চলা। আজকেই যদি জনগণকে বলা হয়, সর্বহারা শ্রেণীকে বলা হয় যে তোমরা এই গণতন্ত্রকে বলো পরিত্যাগ করো, জনগণ প্রস্তুত নয় ভারতবর্ষের। সুতরাং মাওবাদীদের এই পথটাকে আমরা বলছি ভুল পথ বলি। তা এই মাওবাদীদের প্রতিক্রিয়াশীলরাও ব্যবহার করেছে। মাওবাদী নেতাদের রোমান্টিসিজম, অ্যাডভেঞ্চারিজম, তার কারণে দেখা গেছে যে মাওবাদীরা যে সমস্ত এলাকায় জল, জঙ্গল, জমির অধিকার রক্ষার আন্দোলন করছিলেন, বন্দুকের নলে তাদের পিছু, সে সমস্ত জায়গাতে অনেক জায়গাতেই তারা পিছু হটেছেন এবং সেখানকার খাদান কর্পোরেটের হাতে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে দেখা গেছে যে ওই মাওবাদী নেতারা সেই খাদান মালিকদের কাছ থেকে, বড় বড় কন্ট্রাক্টরদের কাছ থেকে তারা লেভির নামে তোলাবাজি করে সেই টাকায় সংগঠন চালিয়েছে, জনগণের টাকায় না। এবং এই কারণে তারা শাসক শ্রেণীর, দল বলতে শ্রেণীর কিরণকেও পরিণত হয়েছে। এবং পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের অবসান ঘটাতে যে নীল নকশা তৈরি হয়েছিল, সেই নীল নকশা অনুসারে কোথায় তৈরি হয়েছিল সেটা এখনো প্রকাশিত না, তবে তৈরি হয়েছিল। সেখানে অন্ধ্র থেকে ওই মাওবাদী নেতাদের ডেকে আনা হয়েছিল যে পশ্চিমবঙ্গে এই বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে হবে, এবং তারা চলে এসেছিলেন। কোটেশ্বররাও চলে এসেছিলেন, কিষাণজি, আরও অনেকে এসেছিল, ওই দেবজি, ওরাও নাকি এসেছিলেন এখানে। টেকশঙ্কর নিহত হয়েছে শুনলাম, তা ওরাও নাকি এসেছিল এখানে, অনেকেই এসেছিল, রেণুকা, এরাও এসেছিলেন।
তা এখানে তাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে যথারীতি এই যারা ডেকে এনেছিল তারাই কিষেনজিকে ফেক এনকাউন্টারের নামে হত্যা করেছিল। এদের তাদের পথটা ভুল ছিল বলেই এটা ঘটেছিল। তারা এসে কী করেছিলেন, তারা এসে আর একটা বামপন্থী সমর্থককে, আর একটা বামপন্থী রাজনৈতিক কর্মীকে তারা হত্যা করেছিলেন। তাদের হাতে প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়াশীলরা নিজেদের ক্যাডারদের তাদের দলে রিক্রুট করিয়েছিল, বাধ্য করেছিল। তো এরকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে ঘটেছিল, যার জন্য প্রায় সিপিআইএমের প্রায় 500-র ওপর কর্মী নেতা নিহত হয়েছিলেন। 250 জনের মতো নিখোঁজ। এই দগদগে খা 2007 থেকে 25, এই 18 বছরে বা 11 সাল থেকে ধরলে এই 14 বছরে এক্ষুনি মিটে যাওয়ার নয়। তাদের মনে একটা ভয়ঙ্কর ক্ষোভ আছে। ওই জন্য মাওবাদীদের সম্পর্কে বলতে গেলে, এই ফেক এনকাউন্টার সম্পর্কে বলতে গেলে জঙ্গলমহলের বন্ধুদের খুব বিরক্ত হন। তারা মনে করেন দালালি হচ্ছে, এবং তারা এতটাই বিরক্ত হচ্ছেন যে তারা বলছেন যে এদের নিকেশ করা দেওয়া উচিত। মাওবাদীরা কী করেছে না, তারা আবার অনেকে যুক্তি দিচ্ছেন মাওবাদীরা আমাদের দেশের সুরক্ষা বাহিনীর সদস্যদের তারা হত্যা করেছে। হ্যাঁ, 76 জন সুরক্ষা বাহিনীর সদস্য নিহত হয়েছিল মাওবাদীদের হাতে, আরও অনেকে নিহত হয়েছিল। মাওবাদীরা ভুল কাজও করেছে, অনেককে পুলিশের চর সন্দেহে অনেক আদিবাসীদের হত্যা করেছে। এই সমস্ত কাজকর্ম তো মাওবাদীরা করেছে, এই সমস্ত ভুল কাজকর্ম করেছে। তা সেই জন্য তারা বলছেন যে অমিত শাহ যে নিকেশ অভিযান চালাচ্ছে ওটাই সঠিক, ওদের নিকেশ করা হোক। কিন্তু আজকে মাওবাদীদের নিকেশ করা হচ্ছে ফেক এনকাউন্টারের নামে। আর আজকে যারা এই অমিত শাহ, নরেন্দ্র দামোদর মোদি বকলম, মানে আদানি আম্বানির বকলমে অমিত শাহ, নরেন্দ্র মোদি, এদের বিরুদ্ধে আজকে এদের ওই বীজ বিল, এদের বিদ্যুৎ বিল, এদের সমকোড, এর বিরুদ্ধে যে বামপন্থীরা লড়াই করছে, বামপন্থী এই নকশালিদের নিকেশ করার পর তাদের বিরুদ্ধে এরা যে আক্রমণ করবে না তার নিশ্চয়তা গ্যারান্টি কে দেবে? নিশ্চিতভাবে করবে। পৃথিবীর ইতিহাস তো তাই বলে। ভারতবর্ষের এই ফ্যাসিস্ট শক্তির যে আস্ফলন, এরা একটু একটু পিছিয়ে রয়েছে, কারণ আজকের দিনে আন্তর্জাতিক দুনিয়াতে এত দ্রুত খবর ছড়িয়ে পড়ে, একটু মানে চক্ষু লজ্জায় পড়ে যাবে। কিন্তু চক্ষু লজ্জা তো এদের নেই, এবং পৃথিবীর বিভিন্ন দিকে এই পুঁজিবাদী সংকটের কারণে নব্য নাৎসিদেরও উত্থান ঘটেছে। তবুও এরা অনেকটা পারছে না, যতটা ইচ্ছা করছে ততটা পারছে না। কিন্তু কে বলতে পারে যে 31শে মার্চের পরে বন্দুকের নলটা আমাদের দিকে ঘুরে যাবে না? আমরা যারা এই শাসক শ্রেণীর বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছি, তাদের দিকে ঘুরে যাবে না? ঠিক এনকাউন্টারটা বন্ধ হোক না, ওদের অ্যারেস্ট করুক, অবরোধ করে রাখুক। অবরোধ করে রাখলে ওরা, গতকাল শুনলাম ওরা আবার শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে, সারেন্ডার করতে চাইছে। তা সারেন্ডার করুক। সারেন্ডার করার নাম করে ধরে নিয়ে এসে তাকে এমন সব জায়গায় যেখানে এনকাউন্টারের গল্প সাজানো হচ্ছে, আশেপাশের গ্রামের লোকেরা গুলি বন্দুকের আওয়াজই শোনেনি, অথচ সেখান থেকে 6 জনের বডি বার করে নিয়ে আসা হচ্ছে। তা এই সমস্ত খেলো বিষয়গুলো করে অপরাধ যারা করে, অপরাধীরা তো চিহ্ন রেখে যায়। তা ফেক এনকাউন্টার তো আমরা ইসরাত জাহানের ক্ষেত্রে দেখেছি, কি সোহরাবুদ্দিন, তার ক্ষেত্রে আমরা দেখেছি তো ফেক এনকাউন্টার কাকে বলে। এই অতীত তো আমাদের জানা আছে। এই আজকে যারা এনকাউন্টার চালাচ্ছে, এনকাউন্টারের নির্দেশ দিয়েছে, সুতরাং এই ফেক এনকাউন্টারগুলো বন্ধ হোক। ফেক এনকাউন্টারের যে আদিবাসীরাও বলছেন যে ফেক এনকাউন্টার হয়েছে, তার জন্য বিচার বিভাগীয় তদন্ত হোক। আর ওরা যারা সারেন্ডার করতে চাইছে তারা সারেন্ডার করুক। আপনারা পুনর্বাসন না দিতে চাইলে আইন আদালতে দাঁড়িয়ে ওদের বিচার করুন, শাস্তি দিন। কিন্তু ফেক এনকাউন্টারটা বন্ধ হোক, বিচার বহির্ভূত হত্যাটা বন্ধ হোক, এটাই আমাদের বলা। মাওবাদীদের প্রতি আমারও কোনো সহানুভূতি নেই, আর কেন ওটাকে তো আমি তো মানিই না, মাওবাদী কোনো তত্ত্ব আছে বলে মানিই না।
এটাই লিখতে গিয়ে অনেকে খুব ক্ষুণ্ণ হচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গের কমরেডরা অনেকে ক্ষুণ্ণ হচ্ছেন, জঙ্গলমহলের অনেক কমরেডরা ক্ষুণ্ণ হয়েছেন। তারা আবার এই লেখার জন্য বলছেন যে ও দালালি, ঠান্ডা ঘরে বসে দালালি করা, দালালি টালালি করা নয়। আমরা তো জানি প্রত্যেকদিন আমাদেরও তো সকালবেলা উঠে কষ্ট হয়েছে খবরের কাগজ হাতে নিতে, যে আজকে সালকুচ হলেন। আমি আমি ওই সময় বোধহয় যুব সংগঠনটা করছিলাম, শেষ সময় দাঁড়িয়ে সেই রহিম পাথর অনেক 35 জন শিক্ষক শিক্ষাকর্মী নিহত হয়েছেন, 35 জন এই মাওবাদীদের হাতে। ভুলে গেছি আমরা, অসংখ্য যুবকর্মী, সেই সময়কার বামপন্থী যুবকর্মী নিহত হয়েছে, একদিনে 14 জন নিহত হয়েছে। সালকুচরণকে মেরে ফেলে রাখা হয়েছে, দিয়ে পছন্দ হয়ে গেছে। দিবাকর মাহাতো হাতে পেন নিয়ে শুয়ে রয়েছেন, সারেন্ডার করেনি তো। অনিল মাহাতোর বীরত্ব গাথা আমরা জানি, আমি বলিনি কাউকে। রবীন্দ্রনাথ কর, আনন্দময়ী করকে বাড়ির মধ্যে যা গুলি করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বলিনি আমরা, ভুলব না এই ভয়ঙ্কর। কিন্তু আমরা মনে করি এটা খুব পরিষ্কারভাবে জেনে রাখা উচিত, মাওবাদী মুখোশ পরে এটা তৃণমূল, বিজেপি এবং বাম বিরোধী যে শক্তি সেই সময় পশ্চিমবঙ্গে, তারাই এটা করেছিল। যা হোক, এই মাওবাদ সম্পর্কে, মাওবাদীদের সম্পর্কে এটাই বলার। আর একটা আমি লিখেছিলাম যে মোটা লুচ্চার মাথায় পা দিয়ে হিদমা দাঁড়িয়ে গেছে। হিরমাকে ঘৃণা করে লাভ নেই। হিরমার যে ইতিহাস, হিরমা ভুল পথে গিয়েছিল, ভুল পথে গিয়ে ঠাকুর সম্প্রদায়ের হাতে, উচ্চবর্ণের হাতে ধর্ষিত হওয়ার পরে চম্বলের বাগী হয়ে গিয়ে ফুলন দেবী অনেক হত্যা করেছিলেন। তারপরে সারেন্ডার করার পর আবার এমপিও নির্বাচিত হয়েছিলেন। ভারতের যে গণতন্ত্র বলি, এটা তো অনেকটাই এটাকে খেলো করা হয়েছে, শাসক তাকে খেলো করেছে। কিন্তু যে গণতন্ত্র আছে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, কেন জনগণ তো তার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল, এই উদাহরণ তো আছে। সুতরাং পুনর্বাসন দেওয়া হোক, আইন আদালতে বিচার হোক, এটাই বলার। আর আবার বলে শেষ করি যে যারা হতাশার কথা লিখছেন, হতাশার কথা লিখবেন না, উদ্বেগের কথা লিখবেন না, আক্রমণকে আরও ধারালো করুন, আরও আক্রমণ করুন, একটা উচ্চতায় নিয়ে যান আক্রমণকে। ইতিহাসে এটা বারবার দেখা গেছে, ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে শাসকের আক্রমণ, হ্যাঁ, আর শাসকের পরাজয়ের কথা। সুতরাং জনগণের বিজয় অবশ্যম্ভাবী। 25 হোক, 26 হোক, 27 হোক, 28 হোক, শাসকের এই ফ্যাসিস্ট যে রূপটা আমরা দেখতে পাচ্ছি, এটা পরাস্ত হবেই। এটা আমি মনে করি, এটা আমি বিশ্বাস করি কারণ এর পিছনে যুক্তি আছে। সমাজের বিকাশের পথে অনিবার্য এদের পরাজয়। ধন্যবাদ।